বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ইউএসএ হঠাৎ করে ভেনেজুয়েলাতে অ্যাটাক করলো, আর সরাসরি ইম্প্যাক্ট পড়েছে এটা স্টক মার্কেটে, অয়েল প্রাইস, ডলার এবং গ্লোবাল ইকোনমিতে। এখন প্রশ্ন একটাই, এখন কি বড় মার্কেটকে ক্র্যাশ আসছে? আমাদের ইন্ডিয়ার ইনভেস্টরদের কি করা উচিত? চলো পুরোটা ডিটেলসে আমরা বুঝে নিই। তো আমি শান্তনু, একজন বাঙালি ছেলে, আর তোমরা দেখছো ইনভেস্টর শান্তনু। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অবশ্যই জানতে পারবে আগামী দিনে মার্কেটের ট্রেন্ড কী হতে চলেছে। তো সবার প্রথমে দেখে নিই, ইউএসএ কেন ভেনিজুয়েলাতে অ্যাটাক করলো? হঠাৎই ইউএসকে কেন ভেনিজুয়েলার ওপর অ্যাটাক করতে হলো? ভেনিজুয়েলা বিশ্বের বড় একটা অয়েল রিজার্ভ থাকা দেশগুলোর মধ্যে একটা, কিন্তু বহু বছর ধরে ইউএসএ সেন্টিক্স পলিটিক্যাল ড্রাগ ট্রাফিক অ্যালিগেশন ছিল, এই সব নিয়েই একটা টেনশন চলছিল। রিসেন্ট রিপোর্ট অনুযায়ী ইউএসএ দাবি করেছিল যে তারা ন্যারকো টেররিজম অ্যান্ড ইল্লিগাল অয়েল ফান্ডিং বন্ধ করতে এই মিলিটারি অ্যাকশন নিয়েছে। কিন্তু এর পিছনে একটা বড় বাস্তবতা লুকিয়ে আছে। সেই বাস্তবতায় আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, অয়েল কন্ট্রোল আর জিওপলিটিক্যাল পাওয়ার তো আছেই এর পিছনে। ইউএসএ চায় না কি অয়েল রিচ কান্ট্রিগুলো তার কন্ট্রোলের বাইরে যাক। দেখো, এর পেছনে জিওপলিটিক্যাল আর একটা পলিটিক্যাল আছেই ব্যাপারটা, তার সঙ্গে অয়েল কন্ট্রোল। কিন্তু ইউএসএ চায় না কখনোই যে দেশগুলোর কাছে বেশি অয়েল রাখা আছে সেই দেশগুলো যেন তার হাতের কন্ট্রোলের বাইরে না যায়। এই কারণেই ভেনিজুয়েলা বারবার ইউএসএ টার্গেট হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তোমরা খেয়াল করলে দেখতে পাবে কি অয়েল প্রাইসই বা কেন হঠাৎ এত বেড়ে গেল। অ্যাটাক নিউজ আসার সাথে সাথেই দেখবে অয়েল প্রাইস কত বেড়ে গেছে। ক্রুড অয়েল হঠাৎ জাম্প করলো। কেন জাম্প করলো? কারণটা তোমরা সকলেই জানতে পেরে গেছো। ভেনেজুয়েলার ওপর অয়েল সাপ্লায়ার, ভেনেজুয়েলা সবচেয়ে বড় একটা অয়েল সাপ্লায়ার। ওয়ার হলে সাপ্লাই ডিস্টার্ব হয়, মার্কেটে ভয় ঢুকে যায়। যখন অয়েল প্রাইস বাড়ে তখন মার্কেটের ওপর কী প্রভাব পড়ে সেটাই আজকে আমি তোমাদের সাথে বলবো। ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায়। যখন অয়েল প্রাইস বাড়ে তখন ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায়। ইনফ্লেশন বাড়ে, কোম্পানির প্রফিট কমে আসে। যখন অয়েল প্রাইস বাড়তে থাকে এই সব তো হয়, ট্রান্সপোর্ট কস্ট বাড়ে, ইনফ্লেশন বাড়ে, কোম্পানির প্রফিট কমে আসে। আর এর ডাইরেক্ট ইম্প্যাক্ট স্টক মার্কেটের ওপর পড়ে। সোজা সাপটা কথা, এর ডাইরেক্ট ইম্প্যাক্ট স্টক মার্কেটের উপর পড়বে। তো বন্ধুরা, স্টক মার্কেটে সবচেয়ে বেশি ভয় পাই, স্টক মার্কেটটা সবচেয়ে বেশি ভয় পায় ওয়ার, আনসার্টেনলি কোনো ঘটনা, অয়েল প্রাইস শক। যখন অয়েল প্রাইস হঠাৎ বাড়াকমা করবে তখন স্টক মার্কেট অবশ্যই ভয় পায় কোনো যুদ্ধকে, আনসার্টেনলি কোনো ঘটনা ঘটে যাওয়াকে। ইউএসএ ভেনিজুয়েলা কনফ্লিক্টের পর গ্লোবাল ইন্ডেক্স কিছুটা ফল করেছিল, কিন্তু এখন তোমাদের যদি আমি গ্লোবাল ইন্ডেক্সকে দেখাই তোমরা বুঝতে পারবে। গ্লোবাল ইন্ডেক্সে দেখো, এখন ডাউ জোন্স এখন প্লাসে আছে, ডাউ ফিচার্সও প্লাসে আছে, ফিউচার্স এসএনপি প্লাসে আছে, নিকি প্লাসে আছে, চায়না মার্কেট প্লাসে আছে, জাপান মার্কেট প্লাসে আছে। সব মার্কেটে গ্লোবাল মার্কেট আপাতত প্লাসে আছে। ইউএস মার্কেট ভোলাটিলাইল থাকবে, আর এশিয়ান মার্কেট রেডে দেখা যাচ্ছে। এশিয়ান মার্কেটগুলো রেডে দেখা যাচ্ছে। আর এফআইআর মানি পয়সা, তাদের পয়সাগুলো ইন্ডিয়ান মার্কেট স্টক মার্কেট থেকে তুলে নিতে পারে। ইন্ডিয়াতেও এর এফেক্ট পড়বে, কেননা ইন্ডিয়া অয়েল ইম্পোর্টার একটা দেশ। আমাদের ইন্ডিয়া একটা অয়েল ইম্পোর্টার দেশ, সেই জন্য ইন্ডিয়ার ওপরেও একটা এর প্রভাব পড়বে। তো এমনিতেই আমাদের রুপি দিনকে দিন উইক হতে চলেছে ট্রাম্পের ডলারের হিসাবে। তো উইক হতে যাচ্ছে, এখন মোটামুটি 92 টাকায় এসে দাঁড়িয়েছে। তো সেই হিসাবে রুপিও উইক হয়, ইনফ্লেশন রিস্ক বেড়ে যেতে থাকে, তাই মার্কেটের প্যানিক সেলটা চালু হয়ে যায়। তো এইখানে দাঁড়িয়ে যেই ওয়ার লেগেছে শুনবে সবাই প্যানিক সেল করতে চালু করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন ইন্ডিয়া ইনভেস্টরদের কী করা উচিত? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, প্যানিক সেল কেউ করবে না। প্যানিক সেল কেউ করবে না। অল মানি একসাথে কোনো জায়গায় ইনভেস্ট করো না। আপাতত কয়েকদিন, যতদিন মার্কেটটা ঠিকঠাক না হচ্ছে, যতদিন বাইরের নিউজটা ঠিকঠাক না হচ্ছে, মার্কেটে কেউ একসাথে কোনো একটা মোটা টাকা ইনভেস্টমেন্ট করো না। যাদের মিউচুয়াল ফান্ড বা কোনো কিছুতে এসআইপি চলতে থাকছে তারা সেই এসআইপিটাকে চলতে দিন, কিন্তু
একটা মোটা যে হিউজ অ্যামাউন্ট সেটাকে এখন ইনভেস্ট করা উচিত না। কি করা উচিত? এসআইপি কন্টিনিউ রাখো। আর ডিফেন্স সেক্টর দেখো, এফএমসিজি, ফার্মা, আইটি সেক্টর, এগুলোকে ওপর একটু নজর রাখা দরকার। ডিফেন্সিভ সেক্টর দেখো। অয়েল মার্কেট, স্টক মার্কেট শর্ট ভলাটিলিটি থাকবে। অয়েল মার্কেট এবং স্টক মার্কেট শর্ট টার্মে ভলাটিলিটি থাকবে। আর ক্যাশ পজিশন একটু রেখে দেবে নিজের হাতে, ক্যাশ পজিশন রেখে দেবে। মার্কেট যখন কিছুটা কারেকশন করবে অবশ্যই আমরা সেখানে কিছুটা পয়সা বিনিয়োগ করতে পারি। তবে মনে রাখো, ওয়ার পার্মানেন্ট না, বাট গুড কোম্পানিজ পার্মানেন্ট। ওয়ারটা কখনোই পার্মানেন্ট হয় না, কিন্তু একটা গুড কোম্পানিজ অলওয়েজ এ গুড কোম্পানিজ। তো সামনে কি হতে পারে? যদি কনফ্লিক্ট আর বাড়ে, মার্কেট আর একটু ফল করতে পারে। যদি মার্কেট বাড়ে, মার্কেট আর একটু ফল করতে পারে। তো যদি এখান থেকে মার্কেট ফল করতে পারে, তাহলে যদি কমপ্লিট আগে আরও বাড়ে, তাহলে মোটামুটি 10-12% কারেকশন অবশ্যই দেখাতে পারে। যদি ডিপ্লোমেসি আসে, রিলিফ র্যালি দেখা যাবে। যদি ডিপ্লোমেসি কোনো আসে, তাহলে ওপরের দিকে র্যালি দেখা যেতে পারে। এই জন্য তোমাদেরকে আমি বলছি কি, এসআইপি বন্ধ করো না, কিন্তু একটা মোটা টাকা এখন বিনিয়োগ করো না। তাই স্মার্ট ইনভেস্টর হতে হবে আপনাদেরকে, ইমোশন না, স্ট্র্যাটেজি ফলো করতে হবে আপনাদেরকে। তো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে। আর এমন রিয়েল টাইম মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কমেন্টে বলো, তুমি কি এখন মার্কেটে ইনভেস্ট করবে না কিছুটা সময় ওয়েট করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।